কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, যার নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য সারা বছর দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসে মানুষ। সমুদ্রের পাশেই নামি দামি 5 তারকা বিশিষ্ট হোটেল ও রেস্টুরেন্ট থাকার কারণে সারা বছর পর্যটকে মেতে থাকে এই শহরের আনাচে কানাচে। আর এর জন্যই এই শহরকে পর্যটকের রানী বলা হয়। রানীর খোঁজে ছুটে আসে আমার মতো শত শত কালারাজা বাদশারা। হাজারো মানুষের স্বপ্ন, বিশেষ করে যুবক বয়সীদের ঘুরে বেড়ানোর ইচ্ছে এই কক্সবাজারে। কিন্তু সময় স্বল্পতা, লেখাপড়া ও পরিবারের দায়িত্বের কারণে হয়ে ওঠে না এইখানে ঘুরতে আসার। তো চলুন আজকে আমি দেখাবো একদিনে সবচেয়ে কম খরচে সকল সমস্যা পিছনে ফেলে কোনো হোটেল বুকিং না করে কক্সবাজারের সবচেয়ে জনপ্রিয় রোড মেরিন ড্রাইভের সৌন্দর্য। সেই সাথে বোনাস হিসাবে থাকছে মেরিন ড্রাইভের শেষ প্রান্ত 0 পয়েন্ট থেকে টেকনাফের শেষ প্রান্ত দক্ষিণ পাড়া যাওয়ার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এমন ভ্রমণ এক্সপিরিয়েন্স কে কখনো দেয়নি আপনাদের। তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখলে আমার মতো আপনিও একটি সুন্দর মুহূর্ত গেইন করতে পারবেন। আমাদের ভ্রমণ যাত্রা শুরু হয় আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে। জনপ্রতি 900 থেকে 1100 টাকায় নন এসি, 1200 থেকে 2300 টাকায় এসি ও স্লিপার বাসের টিকিট পেয়ে যাবেন। বাস ভেদে এর তারতম্য হতে পারে, কিন্তু আপনারা যদি আমাদের মতো রানিং বাসে ওঠেন তাহলে 700 থেকে 800 টাকার মধ্যে যেতে পারবেন। যারা একদিনের ট্যুরে যাবেন তারা অবশ্যই 8টার আগে যেসব গাড়িগুলো ছেড়ে যায় ওই সব গাড়িতে গিয়ে উঠবেন, তাহলে ভোর 5টা থেকে 6টার মধ্যে গিয়ে পৌঁছাতে পারবেন। আর এটাই আপনার একদিনে ভ্রমণের জন্য প্লাস পয়েন্ট। অবশেষে আমাদের সেন্ট মার্টিন পরিবহন যাত্রা শুরু করলো ঢাকার ব্যস্ত শহরের মধ্যে দিয়ে। বাসে ওঠার পূর্বে অবশ্যই রাতের খাবার খেয়ে উঠবেন, কারণ মাঝপথে যেসব হোটেলে যাত্রা বিরতি দিয়ে থাকে ওইসব হোটেলে খাবারের মূল্য অনেক বেশি হয়ে থাকে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 414 কিলোমিটার, যেতে সময় লাগে 9 থেকে 10 ঘন্টার মতো। অবশেষে আমরা ভোর 5টা 30 মিনিটের দিকে পৌঁছে গেলাম কক্সবাজার। শুভ সকাল, জীবনের প্রথম কক্সবাজার ট্যুরে আপনাদের সকলকে স্বাগতম। এখন সকাল 6টা 17 বাজে, আর দেখুন এই মুহূর্তেই কক্সবাজারে কি পরিমাণ মানুষ ঘুরতে আসছে, আর এটা আমি দেখে প্রায় অবাক। যেহেতু এটি আমাদের একটি ডে ট্যুর, তাই আমিও আরিফ কলাতলি সমুদ্র সৈকতে বেশিক্ষণ না থেকে সকালে সারাদিনের জন্য এমন খাবার খেয়ে নেই যেন আমাদের আর সারাদিনে কোনো খাবার খেতে না হয়। অবশ্যই যে হোটেলে যাবেন সেই হোটেলে যেন ফ্রেশ হতে পারেন এমন হোটেলে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের হচ্ছে এই বাইক নিতে কি কি লাগবে? এটা আপনার আমরা এই রেগুলেশন রাখি আপনার এনআইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। এটা কি সারাদিনের জন্য নেওয়া সম্ভব? জি, এটা সকাল থেকে নেওয়া যাবে, সন্ধ্যায় দেওয়া যাবে। আপনি কি এটা ঘন্টা ভাড়াও দিয়ে থাকেন? এটা প্রতি ঘন্টা 300, 4 ঘন্টার প্যাকেজ নিলে আপনার 1000 টাকা, 5 ঘন্টা নিলে 1200, আর 6 ঘন্টা নিলে আপনার 1300। এইভাবে আমরা করে থাকি। গাড়ি যদি কোনো অসুবিধা হয় সেই ক্ষেত্রে এটা আমি আপনাকে যাওয়ার সময় বাইকগুলো ভিডিও করে দিব। ভিডিও অনুযায়ী আপনি আমাকে বাইকটা বুঝে দেবেন, দেন ওই টাইপে ওই মুহূর্তে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ক্ষতি হলে আপনার দ্বারা সেটা আপনি জরিমানা বহন করবেন। আর এই গাড়িতে কোনো জিপিএস লাগানো আছে কি? এটা আপনার জিপিএস তেমনটা লাগানো থাকে না, তবে আমাদের সেনাবাহিনীর কতগুলো সেন্সর লাগানো থাকে। ওনারা সেনাবাহিনী আমাদের কোনো কিছু ঝামেলা হলে ওনারা করে আর কি। ব্যবহার অত্যন্ত ভালো হওয়ায় অন্য কোথাও না গিয়ে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দাম দরাদরি করে 1400 টাকায় কালোপুরিকে নিয়ে নিলাম। সেই সাথে সারাদিনের জন্য 4 লিটার তেল ও এক্সট্রা 2 লিটার তেল বোতলে নিয়ে নিলাম। অবশ্যই এই কাজগুলো সকাল 8টার মধ্যে করার চেষ্টা করবেন। আমরা ঠিক 8টা থেকে আমাদের যাত্রা শুরু করলাম। 2-3 কিলোমিটার যাওয়ার পর ফাঁকা সমুদ্র সৈকত দেখে গাড়ি না থামিয়ে পারলাম না। আমি এখন আছি সাম্পান ব্রিজের, আর এইখান থেকে সাগরটা দেখতে জাস্ট ওয়াও। এই সাগরের পাশেই একটা রিসোর্ট আছে। যদি আপনারা কেউ হোটেল বুকিং করেন তাহলে মানে হোটেলে থাকা অবস্থায় সুন্দর একটা ভিউ দেখতে পারবেন সাগরের। সাম্পান সমুদ্র সৈকত থেকে আবারও রওনা দিলাম টেকনাফ 0 পয়েন্টের দিকে। এই পথ দিয়ে যাওয়ার সময় মনের অনুভূতিটা ছিল সত্যি অসাধারণ। আর দেখতে দেখতে আমরা 15 কিলোমিটার রাস্তা পার হয়ে চলে আসলাম রিজুখাল ব্রিজে। রিজুখালের ওপর নির্মিত হওয়া এই সেতুকে রিজুখাল সেতু বলা হয়। এই সেতুটি কত সালে তৈরি করা হয়েছে তার কোনো সঠিক তথ্য নেই।
বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন ১২০ কিলোমিটার প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত দেখার জন্য ভ্রমণ পিপাসুরা ঘুরতে আসে কক্সবাজারে। মূলত ভ্রমণ পিপাসুদের টার্গেট করে পর্যটকদের ভ্রমণ গল্পটা আরও বেশি সুন্দর ও অ্যাডভান্টেজ করে তোলার জন্য সাগরের কুল ঘেঁষে সাগর পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা হয় এই মেরিন ড্রাইভ রোড। কলাতলি মোড় থেকে টেকনাফের শাপলা চত্বর পর্যন্ত ৮০ কিলোমিটার বিস্তৃত এই রোড। এটি ২০১৭ সালে ৬ মে উদ্বোধন করা হয়। মেরিন ড্রাইভের পাশ দিয়ে গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে খুব সহজে পরিবার ও আত্মীয় স্বজন নিয়ে রাত্রি যাপন করে সাগর উপভোগ করতে পারেন। অনলাইন অফলাইন এখানে দুইভাবে হোটেল বুকিং করা যায়। এক্ষেত্রে আপনারা যদি এসে হোটেল বুকিং করেন তাহলে কিছু টাকা কম পেতে পারেন, কিন্তু সিজনাল সময়ে অনলাইনে বুকিং করে আসাটাই ভালো, কারণ এই সময় হোটেলের রুম তেমন ফাঁকা থাকে না। মেরিন ড্রাইভের পথ ধরে আপনি যখন যেতে থাকবেন তখন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন ভরে যাবে, যে সৌন্দর্য আসলে আমার এই ছোট্ট ক্যামেরাতে বন্দি করা অসম্ভব। এমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হিমছড়ি, ইনানি, পাটটেক পার হয়ে চলছিলাম সামনের দিকে। আর এমন সময় পথের দুপাশে জেলেদের সাম্পান নৌকাগুলো দাঁড়িয়ে জানান দিচ্ছিল ওয়েলকাম টু টেকনাফ। মূলত টেকনাফ কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের দক্ষিণে সর্বশেষ জেলা হিসেবে পরিচিত। কক্সবাজারের আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায় টেকনাফ উপজেলার শুরু থেকেই। এই পথে আপনি যে বাহন নিয়ে ভ্রমণ করেন না কেন, বাইক নিয়ে ভ্রমণ করার মুহূর্তগুলো সত্যি অসাধারণ, যা মুখের ভাষায় প্রকাশ না পেলেও মনের ভাষায় ঠিকই প্রকাশ পায়। এই পথে বড় কোনো যানবাহন না থাকায় খুব সহজে ড্রাইভিং করা যায়, কিন্তু অনেক সাবধানতার সহিত ড্রাইভিং করতে হবে, কারণ ছোট্ট একটা দুর্ঘটনা আপনার সব আনন্দকে নষ্ট করে দিতে পারে। তাই অবশ্যই বেশি পরিমাণে এক্সাইটেড না হয়ে চারপাশে খেয়াল রেখে উপভোগ করতে হবে। এই কক্সবাজার আসার জন্য পুরো ক্রেডিটটা হচ্ছে আমার মাকে দিব। আমার জীবনের যত স্বপ্ন ছিল এই স্বপ্নগুলো কেউ পূরণ না করতে পারলেও আমার মা কিন্তু করতে পারছে। আমার মার থেকে যখনই যা চাইছি তার স্বার্থের মধ্যে হলে সে আমাকে দেওয়ার চেষ্টা করছে, আর যদি না দিতে পারছে সে আমাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে। তো পৃথিবীতে মা কাছে আছে বলেই এখনও আমার অনেক স্বপ্নগুলো পূরণ হয়। এর জন্য মাকে অনেক ধন্যবাদ। আর সবাই যার যার মাকে ভালোবাসবেন, আর অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আপনার মার মাধ্যমে আপনার কোন কোন স্বপ্নগুলো পূরণ হচ্ছে। দেখতে দেখতে আমরা সকাল 10টা 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম টেকনাফের জিরো পয়েন্ট। আমরা এই 80 কিলোমিটার পথ কোনো যাত্রা বিরতি নেইনি, কারণ আমাদের ইচ্ছা ছিল আমরা ফেরার পথে মেরিন ড্রাইভের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতগুলো দেখব। আমি ভেবেছিলাম জিরো পয়েন্ট হয়তো বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্ত, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছিল বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফের দক্ষিণ পাড়া। আর আমাদের হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকার কারণে জিরো পয়েন্ট থেকে বাম দিকের কাঁচা মাটির রাস্তা পার হয়ে সামনের দিকে আসলে দক্ষিণ পাড়া যাওয়ার ভালো রাস্তা পাওয়া যায়। মেরিন ড্রাইভে যারা ভ্রমণ করতে আসে সবাই জিরো পয়েন্ট থেকে আবার কক্সবাজারের দিকে ব্যাক করে। অনেকে জানেই না যে জিরো পয়েন্ট থেকে টেকনাফের দক্ষিণ পাড়া যাওয়া যায়। আমার বিশ্বাসই হচ্ছে না যে এই বাংলাদেশের এই শেষ প্রান্তের দিকে এত মানুষের বসবাস। দেখুন এই রাস্তা, আর এই রাস্তাটা কিছু না অনেক বাড়ি করছিল, ওইগুলো আসলে ভিডিও করা হয়নি, কিন্তু এখানে যে এত মানুষ যে বসবাস করে এটা আমার কখনো জানা ছিল না। আমি ভাবছিলাম যে বাংলাদেশের শেষ প্রান্ত অর্থাৎ টেকনাফের শেষের দিকে মানে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু এইদিকে যে এত মানুষের বসবাস এটা আমার জানা ছিল না। আর আমার জীবনের ফার্স্ট টাইম হচ্ছে আমি এই রাস্তায় যাচ্ছি। সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারিনি দক্ষিণ পাড়া যাওয়ার পথে বাংলাদেশের একমাত্র লবণ উৎপাদনকারী কৃষি আবাদি জমি দেখব। ঝলমলে রোদে লবণের জমিগুলো নীল আকাশের নিচে দেখতে খুবই সুন্দর লাগছিল। এসব জমি থেকে উৎপন্ন লবণকে এই অঞ্চলের মানুষ সাদা সোনা মনে করে। সেই প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এই অঞ্চলের লবণ চাষিরা লবণ চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। ছোটবেলায় বিটিভিতে লবণ চাষিদের জীবন সম্পর্কে অনেক ভিডিও দেখেছি, কিন্তু বাস্তবে দেখার সৌভাগ্যটা আজ পূরণ হলো আমার।
এখান থেকে বাংলাদেশের মানুষের লবণের চাহিদা পূরণ হয়। দেখুন এখানে মাইলের পর মাইল লবণের চাষ করা হচ্ছে। সমুদ্র থেকে যখন বর্ষার মৌসুমে যখন পানি উঠে আসে তখন তারা এই একটা এরিয়া আছে, এই এরিয়াটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে দিনের পর দিন রোদ্রের তাপের ফলে এই পানি শুকাতে থাকে এবং যেরকম জমির মতো করে করা আছে এখানে এই পানিগুলো শুকায়, আর এই পানি কমে গেলে এই পানির মধ্যে থেকে লবণ বেরিয়ে আসে। এটা লবণ উৎপাদনের একদম কাঁচামাল। এই লবণটা এখান থেকে ওনাদের থেকে কিনে নিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মেশিন প্রক্রিয়ার মাধ্যমে ওইটা পরিশোধন করে বাজারে বিক্রি করে। আর দেখতে পাচ্ছেন ওনারাই কিন্তু প্রকৃত লবণ চাষি। তারা তাদের অক্লান্ত শ্রমের বিনিময়ে কিন্তু আমাদের এত সুন্দর লবণের ঘাটতিটা পূরণ করছে। লবণের জমিগুলো আরও কাছে থেকে দেখার জন্য আহ্বান করছিল আমার ভ্রমণ পিপাসু হৃদয়। কিন্তু সময়ের বিষয়টা খেয়াল রেখে গ্রামীণ নগরের ভেতর দিয়ে যেতে থাকলাম গন্তব্যের দিকে। কিছুক্ষণ যেতে না যেতেই 11টা 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফের দক্ষিণ পাড়ায়। এখন আমি একদম বাংলাদেশের শেষ প্রান্তে টেকনাফ দক্ষিণ পাড়ায়। এখানে এসে দাঁড়ালে সাগরের নীল ঢেউ নিমিষে মুছে যাবে আপনার সকল গ্লানি। নাপ নদীর ওপর নির্মিত শাহপরী জেটি ঘাটে প্রবেশ করতে হলে 30 টাকা দিয়ে একটা টিকিট নিতে হয়। ওই দূরের মায়ানমারের পাহাড়গুলো আরও কাছে থেকে দেখার জন্য মূলত প্রবেশ করা। শাহ সুজা শাহ ও তার স্ত্রী পরিবানুর নাম মিলিত করে এই জেটি ঘাটের নাম করা হয় শাহপরী জেটি ঘাট। এই জেটি ঘাট থেকে দেখতে পাওয়া যায় নাপ নদীর ওপারে মায়ানমারের উঁচু উঁচু পাহাড়। চোখের সামনে ভেসে উঠছিল সাগরের নীল জলরাশি। এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে পারবো আমি কখনো ভাবতেই পারিনি। ছোট ছোট একদল যুবক বয়সীদের জীবন সংগ্রাম আমার শৈশবকে নাড়িয়ে তুলছিল। এত কম বয়সে নৌকা চালানোর অসাধারণ অভিজ্ঞতাই না অর্জন করেছে তারা। মূলত সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম থেকে কিনে আনা নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যায় এই জেটি ঘাট থেকে। সুন্দর কিছু মুহূর্ত কাটানোর শেষে সময় হয়েছে ফেরার পালা। তাই আমরা এখন এইখান থেকে সোজা চলে যাব টেকনাফের 0 পয়েন্ট। টেকনাফের সর্বশেষ প্রান্ত দক্ষিণ পাড়া থেকে যাওয়ার পথে টেকনাফের 0 পয়েন্টে এসে আমার এই যে পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো। আর এখানে ঢেউটা এত বড় বড়, যার শব্দে আমার কথা আসলে শোনা যাচ্ছে কিনা আমি সঠিক জানি না। আর দেখুন এখানকার ঢেউগুলো কত বড় বড়। এই সাগরের বড় বড় ঢেউয়ের কাছে আমি একটা ক্ষুদ্র পানি। এখানে সেফটি গাইড না থাকায় বেশি পানিতে নামা সাহস হচ্ছিল না আমার। তাই অল্প পানিতে নেমে গোসলের ফিলিংসটা নিচ্ছিলাম। জীবনের কিছু কিছু সময় আসলে নিজের হওয়া উচিত। পরিবার অথবা গার্লফ্রেন্ড হয়তোবা অফিসের দায়িত্বের কারণে আপনার একঘেয়ামি লাগতে পারে। একঘেয়ামি থেকে মুক্তি পাওয়ার জন্য আসতে পারেন কক্সবাজার। আমি কথা দিচ্ছি আপনার জীবনের সব দুঃখ কষ্ট নিমিষে মুছে নিয়ে যাবে সাগরের এই বড় বড় ঢেউগুলো। সাগর বিলাস শেষে 0 পয়েন্ট থেকে কয়েক কিলোমিটার আসলে এই নৌকাগুলোর সৌন্দর্য আপনাকে গাড়ি থামাতে বাধ্য করবে। টেকনাফের এই সাম্পান নৌকাগুলো যে কোনো পর্যটককে আকর্ষণ করে। এই নৌকাগুলোর বিশেষত্ব হলো এর ডিজাইন। সাগরের বড় বড় ঢেউ মোকাবেলা করার জন্য এমন ডিজাইনে করা হয়ে থাকে। লম্বায় 5 ফুট, প্রস্থে 1.5 ফুট। এই নৌকাগুলো নিয়ে জেলেরা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়, যেটা আমাদের দেশের চাহিদা পূরণ করে বৈদেশিক আয়ে বিশেষ ভূমিকা অর্জন করে। নৌকালা সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে রওনা দিলাম সামনের দিকে আমিও আরিফ। কিন্তু ফেরার পথে দুপুরের ঝলমলে রোদে প্রকৃতি যেন তার অপার মহিমায় ফুটিয়ে তুলছিল তার আসল সৌন্দর্য। গুগল ম্যাপে মেরিনা সমুদ্র সৈকতের নাম দেখে আমরা গাড়ি থামালাম। তখন ঘড়িতে বাজছিল ঠিক 1:30 মিনিট আশেপাশে। আমার কোনো আইডিয়াই ছিল না যে শীতের দিনে সমুদ্রের পাড়ের বালু এত গরম থাকবে। দেখে নিন বাকিটা ইতিহাস। আর এখানকার বালি অনেক গরম, পা রাখা আমার কষ্ট হয়ে যাচ্ছে। উমা, ভুলেও এই দুপুরবেলা এইদিকে আসবেন না, কারণ এই বালু প্রচুর গরম, পা রাখার মতো না। এখান থেকে কিন্তু সাগর অনেক দূরে, আর এখানে না আসাটাই আমার কাছে মনে হচ্ছে ভালো। আমি চলে যাই। এখন আমি রয়েছি হাবিরছড়া মেরিন ড্রাইভ।
রোডের পূর্ব সাইডে রয়েছে বিশাল বড় বড় পাথরের পাহাড় এবং পশ্চিম সাইডে রয়েছে হাবিরছড়া সমুদ্র সৈকত। এখানে আসার পর আপনি দ্বিধায় পড়ে যাবেন, আপনি পাহাড়কে ভালোবাসেন না সমুদ্রকে ভালোবাসেন। হাবিরছড়া সমুদ্র সৈকতে এসে এমন একটা ভিউ দেখতে পারবেন। সকালে অথবা সন্ধ্যার দিকে এখানে আসলে লাল কাঁকড়া পেয়ে যাবেন। প্রচণ্ড রোদের কারণে মাটির নিচে চলে গেছে লাল কাঁকড়াগুলো। নৌকালা সমুদ্র সৈকতের মতো এখানে রয়েছে জেলেদের সারি সারি নৌকা ও সেই সাথে পেয়ে যাবেন রং বেরঙের ঝিনুকের সমারোহ। দুপুর গড়িয়ে পরন্ত বিকালে মসৃণ পিচঢালা পথ ধরে চলে আসলাম প্রবাল পাথরের জন্য খ্যাত পাটোয়ার টেক সমুদ্র সৈকত। পাটোয়ার টেক কক্সবাজারের একমাত্র সমুদ্র সৈকত, যেখানে এসে আপনি পেয়ে যাবেন বালুর পরিবর্তে পাথর। কলাতলি ও লাবণী সমুদ্র সৈকতের মতো এখানেও অনেক মানুষ ঘুরতে আসে। ভ্রমণ করে কেউ যদি বেশি পরিমাণে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই সিটগুলো ভাড়া নিয়ে শুয়ে শুয়ে সাগর উপভোগ করতে পারেন। যারা কিনা সারাদিনের জন্য অটো ভাড়া করেন তারা অবশ্যই এই পাটোয়ার টেক পর্যন্ত আসতে পারেন। আমি এখন আছি লাল কাঁকড়া ব্রিজে। এখানে বিকালবেলা যদি আসেন তাহলে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় একটাই, যখনই আপনি ওদের কাছে যাবেন ওরা ওদের বাসস্থানের একটা গর্ত থাকে, গর্তের ভিতরে ঢুকে যায়। জাস্ট আপনাকে দূর থেকে ওদের একটু দেখতে হবে, কাছে গিয়ে ওদের দেখাটা সৌভাগ্যটা আসলে সবারই হয় না। কাঁকড়ার পেছনে অনেক ছোটাছুটির পর ব্যর্থ হয়ে ফেরার সময় ছোট ভাইয়ের হাতের লাল কাঁকড়া দেখতে পেয়ে লাল কাঁকড়া দেখার সৌভাগ্যটা পূরণ হলো আমার। এখন আমি রয়েছি ইনানি সমুদ্র সৈকত। আমার পিছনে থাকা নীল রঙের যেটি দেখেই বুঝতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এটি তৈরি করা হয়েছিল। কিন্তু কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের প্রকোপে এর কিছু অংশ ভেঙে পড়ে। তারপরে থেকে এটি বন্ধ রয়েছে। ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোড ধরে 24 কিলোমিটার আসলে পেয়ে যাবেন ইনানি সমুদ্র সৈকত। এখানে বেশি পরিমাণে ছিনতাই হওয়ার কারণে বিকাল থেকে পর্যটকদের আনাগোনা কমতে থাকে। তবে যেখানে সাগর নিজ ভাষায় কথা বলে সেখানে মানুষের কোলাহল কিছুটা কম থাকায় সবার জন্য কাম্য। ইনানি সমুদ্র সৈকতকে বিদায় জানিয়ে রওনা দিলাম ডলফিন মোড়ের উদ্দেশ্যে। ফেরার পথে এই জ্যাম দেখেই বুঝতে পারছেন আমরা কেন টেকনাফ যাওয়ার পথে কোনো যাত্রা বিরতি দেইনি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সন্ধ্যা যত হবে জ্যামের পরিমাণ তত বাড়তে থাকবে। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়তে থাকবে দুষ্কৃতী লোকেদের আনাগোনা, যাদের কপ্পরে পড়লে আপনার ভ্রমণ আনন্দটা নিমিষেই নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার পূর্বেই নিরাপদ স্থানে ফেরার। অবশেষে আমরা সন্ধ্যা 5টার সময় 3 ঘন্টা আগে বাইক জমা দিয়ে দুপুরের লাঞ্চ শেষে ডলফিন মোড় থেকে একটা অটো ভাড়া নিয়ে চলে আসলাম বাংলাদেশের একমাত্র আইকনিক রেল স্টেশন। এই ছিল আজকের ভিডিও। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ডে ট্যুরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ।